বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। আজ আমরা অনার্স প্রথম বর্ষে বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কোর্সটি নিয়ে কথা বলবো। আজকে প্রসঙ্গ দ্বিতীয় মহিপাল। তো দ্বিতীয় মহিপাল কে ছিলেন? দ্বিতীয় মহিপাল ছিলেন তৃতীয় বিগ্রহপালের পুত্র। তৃতীয় বিগ্রহপাল কে ছিলেন? পাল বংশের দ্বাদশতম রাজা বা 12তম রাজা। তৃতীয় বিগ্রহপালের পিতা ছিলেন নয়পাল, তিনিও একজন পাল রাজা ছিলেন। যাই হোক, এই তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মহিপাল সিংহাসনে আরোহণ করেন। তার সিংহাসন আরোহণ পর্বে পাল সাম্রাজ্য অন্তর্বিদ্রোহে ও বহিরাক্রমণে খণ্ড বিখণ্ড হয়ে পড়েছিল। অর্থাৎ এ সময় আহ আহ, অভ্যন্তরীণ বিদ্রোহ প্রবল আকার ধারণ করেছিল এবং বাহিরের আক্রমণও সমান্তালে চলছিল যখন দ্বিতীয় মহিপাল সিংহাসন আরোহণ করেন। বাংলার এই বিশৃঙ্খল অবস্থা দূর করার মতো উপযুক্ত ক্ষমতা দ্বিতীয় মহিপালের ছিল না। উপরন্তু কুচক্রীদের পরামর্শে তিনি তার দুই ভাই দ্বিতীয় সুরপাল ও রামপাল এ দুজনকেই কারারুদ্ধ করলে অবস্থা আরো জটিল হয়ে পড়ে। মূলত সন্দেহের বশবর্তী হয়েই কুচক্রীদের পরামর্শে তার এই দুই ভাইকে তিনি জেলবন্দি করেন। তার কুশাসনের বিরুদ্ধে বরেন্দ্রভূমির সামন্তরা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। বরেন্দ্রভূমি বলতে মূলত উত্তরবঙ্গকে, বর্তমান উত্তরবঙ্গকে বোঝানো হচ্ছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এই যে অঞ্চল, এগুলো সাবেক বরেন্দ্রভূমির অধিভুক্ত অঞ্চল ছিল। তো যাই হোক, এই বিদ্রোহের নায়ক ছিলেন কৈবর্ত সামন্ত দিব্য। দিব্য ছিলেন একজন সামন্ত রাজা, কৈবর্ত বংশের। তিনি যুদ্ধে মহিপালকে নিহত করে বরেন্দ্রের নিজস্ব শাসন বা স্বীয় শাসন প্রতিষ্ঠিত করেন। ঐতিহাসিক উৎস কি ছিল? সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থটি একমাত্র ঐতিহাসিক উৎস হিসেবে বিবেচিত হয়। অন্য কোনো উৎস দ্বিতীয় মহিপাল সম্পর্কে তেমন পাওয়া যায় না। তো দ্বিতীয় মহিপালের রাজত্বকালের ঘটনায় এবার আসি। সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বরেন্দ্র বিদ্রোহ। দ্বিতীয় মহিপালের রাজত্বকালের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বরেন্দ্র বিদ্রোহ, অর্থাৎ উত্তরবঙ্গ বিদ্রোহ, উত্তরবঙ্গে যে বিদ্রোহ হয়। দ্বিতীয় মহিপালের রাজত্বকালের প্রধান ঘটনা উত্তর বাংলায় কৈবর্ত সামন্তদের বিদ্রোহ, যা কিনা বরেন্দ্র বিদ্রোহ নামেও পরিচিত। সন্ধ্যাকর নন্দী বলেন, বরেন্দ্রের যে বিদ্রোহ দেখা দিয়েছিল তা মহিপালের অন্যায় আচরণেরই ফল। দ্বিতীয় মহিপালের যথেষ্ট পরিমাণ সমরসজ্জা না থাকলেও তিনি মন্ত্রীবর্গের পরামর্শ অগ্রাহ্য করে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। অর্থাৎ মন্ত্রিপরিষদ দ্বিতীয় মহিপালকে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করতে নিরুৎসাহিত করেছিলেন, পরামর্শ দেননি, অভিমত দেননি যুদ্ধ করার জন্য। তারপরেও তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই যুদ্ধে জড়িয়ে পড়েন। এই যুদ্ধে মহিপাল পরাজিত হন এবং পরিশেষে নিহত হন। এর ফলে কৈবর্ত নায়ক দিব্য বরেন্দ্র অধিকার করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন। বরেন্দ্র বিদ্রোহের কারণ কি ছিল সে প্রসঙ্গে আসা যাক এবার। সন্ধ্যাকর নন্দী বলেন, দ্বিতীয় মহিপাল একজন কুশাসক ছিলেন। তার কুশাসনে বরেন্দ্রভূমিতে অশান্তি দেখা দেয়। এ পরিস্থিতিতে জনগণকে রক্ষা করার জন্য কৈবর্ত নায়ক দিব্য বিদ্রোহ ঘোষণা করেন। দ্বিতীয় মহিপাল এতটাই অত্যাচারী ছিলেন যে তিনি সন্দেহের বশবর্তী হয়ে নিজ ভ্রাতাদের কারাবন্দী করে রাখেন, যা বিদ্রোহের অন্যতম কারণ ছিল। পাল রাজারা মৎস্যজীবী কৈবর্তদের নানাভাবে নির্যাতন করতেন। কারণ মৎস্য শিকার ছিল বৌদ্ধ ধর্ম পরিপন্থী একটি কাজ। তাই দিব্য এ সকল অসন্তোষের সুযোগে বিদ্রোহ ঘোষণা করেন। তো এখানে বলে রাখা ভালো যে বৌদ্ধ ধর্ম প্রাণী হত্যা সম্পর্কে কি বলে। যে কোনো প্রাণী হত্যায় বৌদ্ধ ধর্মে একটি পাপ কাজ, গর্হিত অপরাধ। সেই কারণে বৌদ্ধ ধর্মে মৎস্য শিকার করাও একটি
অবরোধ ছিল। কিন্তু কৈবর্ত বংশের লোকজন তাদের মূল পেশাই ছিল মৎস্যজীবী, মৎস্য শিকার করা, যা কিনা বৌদ্ধ ধর্মের আহ অনুশাসনের পরিপন্থী ছিল। এই কারণে পাল রাজারা কৈবর্তদের উপর নানাভাবে নির্যাতন করতেন। হুম তো দিব্য এই সকল অসন্তোষের সুযোগে বিদ্রোহ ঘোষণা করে বসেন, যেহেতু পাল রাজারা কখনোই আহ, আন্তরিকভাবে নেয়নি কৈবর্তদের পেশা বা তাদের জীবনাচরণকে। পাল সাম্রাজ্যের অবনতি ও বিলুপ্তির যুগে দুর্বল পাল রাজারা সামন্তদের উপর নির্ভরশীল হয়ে পড়লে সে সময় সামন্তদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। এর ফলে সুযোগ পেলেই সামন্তরা স্বাধীনতা ঘোষণা করতেন। তো আমরা জানি যে পাল সাম্রাজ্যের ইতিহাস টোটাল ৩ ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাগ হচ্ছে অবনতি ও বিলুপ্তির যুগ, অর্থাৎ সবশেষে এটা, এবং এই সময় যে অবনতি হয় সেখান থেকে আর আহ, পুনরুত্থান বা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি পাল শাসকদের পক্ষে, কেননা তারা এই সময় খুবই দুর্বল হয়ে শাসন করতেন রাজ্য। এই দুর্বল পাল রাজারা সামন্তদের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল। হ্যাঁ, যে কারণে সামন্তদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় এ সময়। তো এই সুযোগে সামন্তরা সুযোগ পেলেই বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করে বসতেন। দিব্য কর্তৃক বরেন্দ্র অধিকার, দ্বিতীয় বই দ্বিতীয় মহিপালের মৃত্যুর পর দিব্য নামে তারই এক উচ্চ রাজকর্মচারী বরেন্দ্র ভূমি অধিকার করেন এবং নিজের শাসন প্রতিষ্ঠা করেন। দিব্য যেভাবে উত্তর বাংলা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন, তাতে মনে হয় তার সাথে উত্তর বাংলার সামন্ত চক্রের গোপন যোগাযোগ ছিল। এবার আমরা আহ, দ্বিতীয় মহিপালের রাজত্বকাল মূল্যায়ন করব। দ্বিতীয় মহিপালের পৌত্র মদন পালের মনোহৌলি লিপিতে দ্বিতীয় মহিপালকে কীর্তিমান পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। পৌত্র কি? পৌত্র বলতে কি বোঝায়? দুটি শব্দ আছে কাছাকাছি, এটা হচ্ছে পৌত্র আর একটা হচ্ছে দৌহিত্র। পৌত্র হচ্ছে ছেলের ঘরের ছেলে, আর দৌহিত্র হচ্ছে মেয়ের ঘরের ছেলে। দেখুন, দ্বিতীয় মহিপালের পৌত্র অর্থাৎ নাতি মদন পালের মনোহৌলি লিপিতে দ্বিতীয় মহিপালকে কীর্তিমান পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। অপরদিকে সন্ধ্যাকর নন্দী তার রামচরিত গ্রন্থে এই দ্বিতীয় মহিপালকে সৎ, নির্দয়, অত্যাচারী, দুর্নীতিপরায়ণ প্রভৃতি বিশেষণে ভূষিত করেছেন। কিন্তু সন্ধ্যাকর নন্দীর এই উক্তির যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। পতনোন্মুখ পাল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার মতো সামর্থ্য ও বুদ্ধিমত্তা দ্বিতীয় মহিপালে একেবারেই ছিল না। দ্বিতীয় মহিপাল পাল সাম্রাজ্যের এক সংকটময় মুহূর্তে সিংহাসনে বসেন। সিংহাসনে আরোহণ করেই তিনি প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন। ষড়যন্ত্রের হাত থেকে উত্তরণের জন্য তিনি ভ্রাতাদের কারারুদ্ধ করলে জনগণ তাকে অত্যাচারী রাজা হিসেবে চিহ্নিত করে। তার অত্যাচার জনমনে চরম অসন্তোষ সৃষ্টি করলে দিব্য বরেন্দ্রে কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেন। এই বিদ্রোহের সুযোগে দক্ষিণ-পূর্ব বাংলায় বর্ম বংশীয় আর এক নতুন রাজশক্তির উদ্ভব হয়। আজ এই পর্যন্তই। শুভকামনা রইল সকল শিক্ষার্থীদের যারা পার্টিসিপেট করেছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।